তখন আমি বেশ ছোট। হঠাৎ একদিন জানতে পারলাম যে দিনটা আমরা বাবার জন্মদিন বলে জানি সেদিন তার আসল জন্মদিন না, ওটা সার্টিফিকেটের জন্মদিন। মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের সময় স্কুলের স্যার সেটা লিখে দিয়েছিল। ওই বছর ওই স্কুলের ওই ব্যাচের সবার একই দিনে জন্মদিন। ভুয়া জন্মদিন পালন নিয়ে আমরা তুমুল বিদ্রোহ ঘোষণা করলাম, দাদা দাদির শরণাপন্ন হলাম। স্মৃতির অতল সেচে তারা যে তথ্য বের করে আনলেন এখানেও বিভ্রান্তি। দাদি বললেন বৈশাখ মাসের ৩ তারিখ, ফুপুরা বললেন চৈত্র মাসের ৩ দিন বাকি থাকতে। কেউই যখন তাদের বয়সের ভারে জর্জরিত হওয়ায় নিজেদের স্মৃতিশক্তি নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী না, তাই আমরা মুরব্বীর সম্মান রক্ষার্থে দাদিরটা গ্রহণযোগ্য হিসেবে মেনে নিলাম। প্রথম যেবার দাদির হিসাব মতো তারিখে বাবার আসল জন্মদিন পালন করা হলো, তখন বাবা ঘোষণা দিলেন তিনি এটা প্রথম জন্মদিন হিসেবে পালন করবেন। আমরা বিশাল বড় একটা ওয়ান লেখা কেক নিয়ে আসলাম বাবার প্রথম জন্মদিন পালন করার জন্য। তার ঠিক 12 বছর পর মিলেনিয়াম 2000 সাল। প্রথম জন্মদিনে উপস্থিত সব অতিথিদের আসল জন্মদিনের 1 যুগ পূর্তির অগ্রিম দাওয়াতও দিয়ে দেওয়া হলো। বাবার আসল জন্মদিনের 1 যুগ পূর্তি হওয়ার ঠিক 4 দিন আগে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি দুরারোগ্য মোটর নিউরন ডিজিজে ভুগছিলেন। আজ পর্যন্ত এই রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা আবিষ্কার হয়নি। আক্রান্ত হওয়ার 2 বছরের মাথায় মৃত্যু অবধারিত। প্রথম যখন অসুখটার উপস্থিতিটি টের পাওয়া গেল, তখন তিনি শারীরিক উপসর্গগুলোকে তেমন পাত্তা দেননি। শুরুটা হয়েছিল হাতের মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া দিয়ে। শার্টের উপরের দিকের বোতামগুলো লাগাতে কষ্ট হতো। মায়ের রোজ সকালের গিন্ডিপোনা দৌড়ঝাঁপের মধ্যে বাবা যখন বলতেন, আমার শার্টের বোতামটা লাগিয়ে দাও তো, মা তখন কপট রাগ দেখিয়ে বলতেন, ছেলে মেয়ে বড় হচ্ছে, এখনও তোমার অমিতাভ বচ্চনগিরি কমলো না। মা তখন বুকের কাছ ঘেঁষে বোতাম লাগাতে দাঁড়ালেন। তখন বাবাও হাতের মাংসপেশির দুর্বলতার কথা ভুলে গিয়ে মায়ের চোখে চোখ রেখে গাইতে শুরু করলেন, আর আমরা পর্দার আড়ালে হেসে কুটি কুটি হয়ে যেতাম। এরপর একদিন দেখা গেল বাবার নিজের চুলগুলো আঁচড়াতে পারছে না, মাথা পর্যন্ত হাত তুলতে বাবার কষ্ট হচ্ছে। সেদিন অবশ্যই বাবার বুক কেঁপে উঠেছিল, গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তিনি আমাদের সেসব কিছু বুঝতে দিলেন না। ঠিক সেই সময় আমার সবচেয়ে ছোট ভাইটার জন্ম। তার বয়স যখন 2.5 মাস, তখন বাবা আমাদের 2 বোনকে নিয়ে কলকাতা বেড়াতে যান। সেখানে বিভিন্ন স্পেশালিস্টের কথাবার্তায় তিনি বুঝতে পেরেছিলেন কত ভয়ঙ্কর একটা অসুখ তাকে ধীরে ধীরে কাবু করে ফেলেছে, কিন্তু আমাদের তিনি কিছু বুঝতে দেননি। সারাদিন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে রাতে তিনি আমাদের ভিক্টোরিয়া পার্ক দেখাতে নিয়ে যায়, বিরলা প্ল্যানেটোরিয়াম দেখান, কফি হাউসে নিয়ে কাটলেট আর কফি অর্ডার করে গলা ছেড়ে মান্নাদেশে বিখ্যাত গান শোনান, প্রেসিডেন্সি কলেজ দেখান। আমি তখন ক্লাস 8 থেকে 9-এ উঠব। এরপর ক্লাস 9-10-এর ব্যস্ততা, এসএসসি পরীক্ষার প্রস্তুতি, কোচিং, মডেল টেস্ট। আমার পরের ভাইটা সবে স্কুলে ভর্তি হলো, ছোটটা 2.5 মাস থেকে 2.5 বছরের হলো। কেমন করে যেন দিনগুলি কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন আবিষ্কার করলাম বাবার হাঁটতে কষ্ট হচ্ছে। বাড়িতে হুইল চেয়ার এলো। আমার দাদা তখন লাঠিতে ভর করে হাঁটেন। ছেলের জন্য আনা হুইল চেয়ার দেখে প্রথম দিন তিনি আক্রোশে ফেটে পড়েন। 100 বছর বয়সী আমার দাদা হাতের লাঠিটা দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকেন সেই চেয়ারে। আমার মা আর দাদি আড়ালে গিয়ে কাঁদেন। বাবা মারা যাবার 3 মাস পর দাদা মারা যান। ওই 3 মাস তিনি পুত্রশোকে জীবনোত্ত হয়ে কোনো রকমে প্রাণটা দিয়ে রেখেছিলেন। আমরা তখন একটু একটু টের পেতে শুরু করেছি কিছু একটা ঘটতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু। হুইল চেয়ারের আগমনে বাড়ির সবাইকে প্যানিক মুডে চলে যেতে দেখে বাবা তার অবশিষ্ট জীবনী শক্তি কাজে লাগিয়ে হাঁকডাক করেন, কই রে, আমার 4 চাক্কাওয়ালা সিংহাসনটা নিয়ে আয়। আমরা বাবাকে দেখে আবার ফুরফুরে মুডে ফেরত চলে আসি। শুধু আমার দাদি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কাঁদতেন আর বলতেন, আমার পুরা রাজার লাহান যুদ্ধে গেছে, দেশ স্বাধীন কইরা রাইফেলের মাথায় পতাকা বাইন্ধা রাজার লাহান ফেরত আইছে। এরাম থেকে রাজার লাহান আইসা ঢাকা শহরের মানুষের মনোজয় করছে। আমার পোলা রাজার লাহানি এই দুনিয়া থেকে যাইব। খবরদার কেউ কানবি না, খবরদার। আমরা কানতাম না। বাবার চাক্কাওয়ালা সিংহাসনের সাথে ধীরে ধীরে আমাদেরও বন্ধুত্ব হয়ে গেল। ওটা দিকে তাকালে আর বুক কাঁপতো না। ঘরের অন্য সব আসবাবপত্রের মাঝে সেটা জায়গা করে নিল। বাবা যখন বিছানায় শুয়ে যেতেন, তখন আমরা কাড়াকাড়ি করে চাক্কাওয়ালা সিংহাসনে বসে সারা বাড়ি ঘুরে বেড়াতাম। একটা সময় আমার এসএসসি পরীক্ষা কাছে চলে এলো। পরীক্ষার 2 সপ্তাহ আগে বাবাকে হাসপাতালে ভর্তি করানো হলো। তিনি খেতে পারছেন না বলে। তার প্রচুর পরিমাণ প্রোটিন দরকার। তিনি আস্তে আস্তে জিহ্বা নাড়ানো আর গেলার শক্তি হারিয়ে ফেললেন। তিনি হাসপাতাল থেকে 2 দিনের মধ্যে ফেরত চলে আসলেন। নিজের ডায়েট চার্ট নিজে তৈরি করলেন।
মাছ মাংস ডাল ভাত ব্লেন্ড করে খাবেন। তার ওইটুকু জীবনী শক্তি যে আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার জন্য বাঁচিয়ে রেখেছিলেন, আমি ঘূর্ণাঘুরে টের পাইনি। তারপর এক সময় দেখলাম মাসে অন্তত একদিন চাইনিজ ফুড খাওয়া, সেরাটলে পুল সাইডে একটু কাঁটা চামচে শব্দ না করে টেবিল ম্যানার মেনটেন করে ক্যান্ডেল লাইট ডিনার করা। আমার বাবা সেই অদ্ভুত বিদঘুটে খাবারটাও গিলতে পারছেন না। মা মুখে দিচ্ছেন, গাল বেয়ে সব খাবার পড়ে যাচ্ছে। সে দৃশ্য সহ্য করার মতো শক্তি পরম করুণাময় আমাদের সেই বয়সে দিয়েছিলেন। পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পর বাবা আমাদের দুই বোনকে জোর করে দুদিনের জন্য নানা বাড়ি পাঠান বেড়াতে। পরদিন সকালে বাড়ি থেকে ফোন আসে আমাদের ফেরত যাওয়ার জন্য। আমরা যখন মামা মামিদের সাথে বাড়িতে পৌঁছাই তখন বাবাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। স্ট্রেচারে শোয়ালেই শ্বাসকষ্ট হচ্ছিল বলে হুইল চেয়ারে করে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। আমার রাজার মতো বাবা তার চাক্কাওয়ালা সিংহাসনে বসে শেষবারের মতো তার রাজত্ব ছেড়ে বের হন। বাবাকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল তখন বড় আপু হাউমা করে কাঁদছে। 7 বছর বয়সী ভাইটা কারো একজনের আড়ালে দাঁড়িয়ে একটু পরপর উকি দিয়ে আবার মুখ লুকিয়ে ফেলছে। আর 2.5 বছরেরটা কারো একজনের কোলে ফিডার মুখে নিয়ে অবাক চোখে ব্যাপক শব্দ করা অপরিচিত গাড়িটা দেখছে। আমি খুব কাছে মুখ শক্ত করে দাঁড়িয়ে আছি, কারণ দাদি বলছেন, খবরদার কেউ কানবি না, খবরদার। মাও কাঁদছে না, হুইল চেয়ার নিয়ে হুড়োহুড়ি করছে দেখে একবার শুধু চোখ লাল করে হুঙ্কার দিয়ে বললেন, সাবধানে তোলো, আমার স্বামীর গায়ে যেন একটা টোকাও না লাগে। এই আমি বলে দিলাম, একটা টোকাও যেন না লাগে। বাবার সাথে চোখাচোখি হতে তিনি একটু হাসলেন। কথা বলার মতো শক্তি সঞ্চয় করতে পারলেন না, তবে আমার স্পষ্ট মনে আছে তিনি ডান হাতটা একটু তুলে শক্ত করে মুঠো করে কি যেন একটা বোঝাতে চাইলেন। তার মুষ্টিবদ্ধ সেই হাতটা থেকে আজও আমি প্রতিধ্বনি শুনতে পাই। পরাজয়ের ডরে না বীর। 1 সপ্তাহ আইসিইউর ভিতর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটা ছিল চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। একটা বছর শেষ হয়ে যাওয়ার সাথে একজন সৈনিকের জীবনযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তবে তাকে সেই যুদ্ধে পরাজিত বলতে আমি রাজি নই। তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার পরিবারের সবার মুখে হাসিটা ধরে রাখতে সক্ষম হয়েছেন। বিদায়বেলায় শরীরের সমস্ত শক্তি দিয়ে মুষ্টিবদ্ধ হাত তুলে সন্তানদের সাহস সঞ্চার করেছেন। তিনি আর যাই হোক পরাজিত নন। ছোটবেলা যখন বাবার সাথে ট্রেনে করে বেড়াতে যেতাম, পুরো জার্নিটা আনন্দময় হলেও বাবা যখন কোনো স্টেশনে চিপস বা কোল্ড ড্রিঙ্কস কিনতে ট্রেন থেকে নামতো, আমার ভীষণ ভয় করতো। মনে হতো যদি ট্রেনটা বাবাকে না নিয়ে ছেড়ে দেয়, বাবা যদি সময় মতো উঠতে না পারে। একদিন সত্যি সত্যি এমন একটা সময় এলো যখন সে ট্রেন বাবাকে ছেড়ে আমাকে ছুটিয়ে নিয়ে চললো অন্য দেশে। হুইসেল বাজিয়ে ট্রেনটা নড়তে শুরু করলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। বাবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাসি মুখে হাত নেড়ে টাটা দিচ্ছে। বাবাকে রেখেই আমি ছুটে আসলাম আমার একলা সফরে। ছোটবেলা হুইসেল বাজিয়ে যে গানটা প্রায় বাবা গাইতেন, কখনো তার লাইনগুলো বুঝতে চেষ্টা করিনি, আজ বুঝি। একদিন হয়তো এরকমভাবে আমিও ট্রেনটা মিস করব। আমার মেয়ের ট্রেনের দরজায় দাঁড়িয়ে হাওয়া করে কাঁদতে কাঁদতে বলবে, বলেছিলাম না নেমো না। আমি হাসতে হাসতে গলা উঁচিয়ে বলবো, গল্প আমার ফুরলো, নোটে গাছটি মুড়লো। বাবার আসল জন্মদিনের হিসাবটা থেকে কি কিছু বুঝতে পারছেন? বৈশাখ মাসের 3 তারিখ আসতে আর 4 দিন বাকি। আজ বাবা সিংহাসনে বসে সাম্রাজ্য ছেড়ে দেবার দিন। মহান প্রতিপালকের আমার বাবা সহ পৃথিবীর প্রতিটা বাবাকে ঠিক ততটা সুন্দর আসনে স্থান দিক, যতটা তারা এই পৃথিবীতে সংগ্রাম করে অর্জন করেন। প্রতিটা সন্তানের কাছেই তার বাবার সম্রাট তুল্য। তার বসার চেয়ারটা যে দামেরই হোক না কেন, সেটা সন্তানের কাছে বাবার সিংহাসন হোক। প্রতিটা সন্তানকে উপরওয়ালা তার বাবার যথাযোগ্য সম্মান দেওয়ার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমনইভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছেন।